একজন মানুষ পুরো ৪৫ বছর, কোনো ছবি নেই, কোনো ঠিকানা নেই, কোনো ব্যাংকে তার নামের চিহ্ন মাত্র নেই। পৃথিবীর বুকে তিনি যেন এক জীবন্ত ভূত, অথচ তাকে শেষ পর্যন্ত ধরিয়ে দিল কে জানেন? তার নিজের হাতে ধরে রাখা একটি মুঠোফোন। ধরুন আপনি কাউকে খুঁজছেন, কিন্তু সেই মানুষটির কোনো সাম্প্রতিক ফটোগ্রাফ নেই, তার নামে কোনো জমির দলিল নেই, ব্যাংকে কোনো হিসাব নেই, এমনকি তিনি কোন শহরে থাকেন, কোন দেশে শ্বাস নিচ্ছেন সেটাও কেউ জানে না। এবার ভাবুন, এই মানুষটিকে খুঁজে বের করতে হবে আপনাকে। অসম্ভব মনে হচ্ছে, তাই না? ঠিক এই অসম্ভব কাজটি সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। আর তাদের হাতিয়ার ছিল বুলেট নয়, বন্দুক নয়, ছিল নিছক কিছু ডিজিটাল সংখ্যার সমষ্টি। গল্পটা শুরু করতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, তবে একদম একানশিতে নয়। আমরা যাব এমন একটি সময়ে যখন এই গল্পের মূল চাবিকাঠি প্রথমবারের মতো ঘুরতে শুরু করেছিল। গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় গ্রেফতার হন একজন অত্যন্ত পরিচিত মুখ। তিনি একসময় দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে বসেছিলেন। 111-এর সেই উত্তাল সময়ে তার নাম ছিল সবার মুখে মুখে। মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক ডিজিএফআই প্রধান। গ্রেফতারের পর স্বাভাবিক নিয়মেই তার ব্যক্তিগত মুঠোফোনটি জব্দ করা হয়। এখানে পর্যন্ত সবকিছু ছিল রুটিন, কিন্তু এরপর যা ঘটল সেটাই এই গল্পকে একটি অসাধারণ গ্রেফতারের গণ্ডি থেকে টেনে নিয়ে গেল সম্পূর্ণ অন্য মাত্রায়। ফরেনসিক ল্যাবে ঢুকলো সেই ফোন, ডিজিটাল বিশেষজ্ঞরা শুরু করলেন তথ্য উদ্ধারের কাজ। মুছে ফেলা মেসেজ, লুকানো ফাইল, কলের ইতিহাস একটু একটু করে সব বেরিয়ে আসতে লাগলো। কিন্তু হঠাৎ তাদের চোখ আটকে গেল একটি জায়গায়। কল লিস্টে একটি নম্বর বারবার ঘুরে ফিরে আসছে, সেভ করা নাম জন্ড। কোনো পরিচিত নাম নয়, কোনো পরিবারের সদস্য নয়, কোনো সহকর্মী নয়, শুধু একটি রহস্যময় কোড নাম জন্ড। এখানেই গোয়েন্দাদের কপালে ভাঁজ পড়ল, কারণ এই জন্ডের সাথে মাসুদের যোগাযোগ কোনো মামুলি বিষয় ছিল না। টানা 2 বছর ধরে প্রায় নিয়মিত কথা হয়েছে দুজনের মধ্যে, এবং সেই কথোপকথনের ধরনটাও ছিল অস্বাভাবিক। ছোট ছোট কোডেড মেসেজ, হোয়াটসঅ্যাপ আর ভাইবারের বেনামি গ্রুপে বিক্ষিপ্ত ইংরেজি শব্দের আদান প্রদান। সবকিছু দেখে মনে হচ্ছিল এই দুজন মানুষ কিছু একটা লুকাচ্ছেন, কিন্তু কি? আরো একটু গভীরে যাওয়া যাক। মাসুদ যখন গ্রেফতার হলেন তখন কি এই জন্ড থেমে গেলেন? মোটেও না, বরং তিনি তখন আরো সক্রিয় হয়ে উঠলেন। মাসুদের ব্যক্তিগত সহকারী ফারুকের সাথে যোগাযোগ শুরু করলেন। ফারুকের ফোনেও একই প্যাটার্ন, একই ধরনের কোডেড কথোপকথন, যেন কেউ মরিয়া হয়ে জানতে চাইছেন ভেতরে কি হচ্ছে, তথ্য কতটা ফাঁস হয়েছে, বিপদ কত দূর এগিয়েছে। এই মুহূর্তে গোয়েন্দাদের সামনে একটি প্রশ্ন দাঁড়ালো, কে এই জন্ড? কোনো মানুষ একজন সাবেক গোয়েন্দা প্রধানের এতটা কাছে যে তার গ্রেফতারের পরেও ছায়ার মতো লেগে আছেন? এবার তদন্ত মোড় নিল অন্যদিকে। শুধু ফোনের ভেতরের তথ্য নয়, গোয়েন্দারা এবার হাত বাড়ালেন টেলিকম অপারেটরদের দিকে। এখানে একটু থামা যাক। অনেকেই হয়তো জানেন না, আপনি যখন একটি ফোন কল করেন বা একটি মেসেজ পাঠান, তখন তথ্য শুধু আপনার ফোনে থাকে না। টেলিকম অপারেটরের সার্ভারে প্রতিটি কলের সময়, সেকেন্ড, দৈর্ঘ্য, কোন টাওয়ার থেকে সংযোগ হয়েছে, কোন ভৌগোলিক স্থানাঙ্কে আপনি দাঁড়িয়েছিলেন, সব জমা থাকে। একে বলা হয় কল ডেটা রেকর্ড, সংক্ষেপে সিডিআর। এই সিডিআর কোনো মানুষের কথা বলে না, এটা বলে যন্ত্রের ভাষায়। কোনো যন্ত্র কখনো মিথ্যা বলে না। অপারেটর এন্ড থেকে এক্সপোর্ট করা সেই সিডিআর ডেটা যখন গোয়েন্দাদের হাতে এলো, তখন ছবিটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। জন্ড নামের এই রহস্যময় ব্যক্তি যে নম্বর ব্যবহার করতেন, সেই নম্বরের বিটিএস টাওয়ার লোকেশন, ইন্টারনেট ব্যবহারের প্যাটার্ন, 3G 4G সিগন্যালের গতিপথ, সব মিলিয়ে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে চিহ্নিত করা সম্ভব হলো। কিন্তু শুধু লোকেশন জানলেই তো হবে না, নিশ্চিত হতে হবে এই মানুষটি আসলে কে। এবার ওপেন সোর্স ইন্টেলিজেন্স কাজে লাগালো সিআইডি। বিভিন্ন ডিজিটাল ফুটপ্রিন্ট, অনলাইন কার্যকলাপের প্যাটার্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছায়া, সবকিছু একত্র করে যখন বিশ্লেষণ সম্পন্ন হলো, তখন উত্তরটা এলো বজ্রপাতের মতো। জন্ড আর কেউ নন, তিনি হলেন সাবেক মেজর মোজাফফর, 81 সেই কাল রাতের 6 নম্বর আসামি। 45 বছর ধরে যাকে খুঁজে খুঁজে হয়রান হয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। এখানে আরো একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে এলো। গোয়েন্দারা লক্ষ্য করলেন মোজাফফরের ডিজিটাল আচরণে একটি স্পষ্ট বিভাজন রেখা রয়েছে। 5 আগস্টের আগে এবং পরে তার অনলাইন কার্যকলাপ সম্পূর্ণ 2 রকম। আগের সরকারের সময় মোজাফফর আল মাসুদ প্রায় খোলামেলাভাবেই কথা বলতেন, শুধু অনলাইন অ্যাপে নয়, সাধারণ ল্যান্ডলাইন ফোনেও নিয়মিত যোগাযোগ রাখতেন। এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তারা যে কোনো ধরনের এনক্রিপশন বা ছদ্মবেশের প্রয়োজনই অনুভব করেননি, যেন তারা জানতেন তৎকালীন ক্ষমতার ছায়া তাদের উপর সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে।
কিন্তু 5 আগস্টের পর দৃশ্যপট একেবারে বদলে গেল। মুজাফফর হঠাৎ করেই হাই অ্যান্ড বিপিএন ব্যবহার শুরু করলেন। ছদ্মনামের আড়ালে নিজেকে পুরোপুরি ঢেকে ফেলার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগের 2 বছরের সেই উন্মুক্ত যোগাযোগের প্রতিটি বাইট ততদিনে টেলিকম অপারেটরের সার্ভারে স্থায়ীভাবে জমা হয়ে গেছে। ডিজিটাল দুনিয়ায় একটি নির্মম সত্য আছে, একবার যে পদচিহ্ন পড়ে সেটা মোছা যায় না। আপনি পরে যতই সতর্ক হন, অতীত আপনার পিছু ছাড়ে না। সিডিআর ডেটার সূত্র ধরে গোয়েন্দারা আরও একটি অপ্রত্যাশিত সংযোগ খুঁজে পেলেন। মুজাফফরের মেয়ে, যিনি একটি টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন, তার গতিবিধি অনুসরণ করেই অবশেষে গোয়েন্দারা পৌঁছে গেলেন সেই ঠিকানায়, যে ঠিকানা ৪৫ বছর ধরে পৃথিবীর কোনো নথিতে ছিল না। এবার একটু পেছনে ফেরা যাক। সময়টা ৮১ সালের ৩০শে মে। রাতের চট্টগ্রাম সার্কিট হাউসের নীরব করিডোরে তখন ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত হচ্ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই রাতে সেখানেই ছিলেন, আর তার খুব কাছে অবস্থান করছিলেন এই মেজর মুজাফফর। সেই রাতের পর থেকে তিনি হয়ে গেলেন ছায়া, একটি নামহীন, ঠিকানাহীন, অস্তিত্বহীন ছায়া। পরবর্তীতে সামরিক আদালতে যখন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তার ঠিক আগেই তিনি উধাও হয়ে গেলেন। কথিত আছে তিনি একসময় ভারতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেশে ফিরে আসেন। ২০০১ সালে সিআইডি স্বাক্ষর প্রমাণের অভাবে কথা বলে মামলার ফাইনাল রিপোর্ট দাখিল করেন। সেদিন অনেকেই ভেবেছিলেন এই অধ্যায় বুঝি চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল, কিন্তু ইতিহাস বোধহয় নিজের মতো করেই হিসাব মেলায়। ৪৫ বছর পর সেই মানুষটি আজ সেনা হেফাজতে। তাকে ধরতে লাগেনি কোনো গুপ্তচর, লাগেনি কোনো দেশের সাহায্য, লিখেছে শুধু একটি জব্দ করা মুঠোফোনের ভেতরে ঘুমিয়ে থাকা কিছু সংখ্যা। এই গ্রেফতার শুধু একটি পলাতক আসামির গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। ডিজিটাল যুগে আপনি নিজেকে লুকাতে পারেন, কিন্তু আপনার ডেটা কখনো লুকায় না। আপনি ফোন বন্ধ করতে পারেন, সিম পাল্টাতে পারেন, দেশ ছাড়তে পারেন, কিন্তু আপনার ডিজিটাল ছায়া আপনার পায়ে বাঁধা থাকে। সেই ছায়া হয়তো বছরের পর বছর চুপচাপ পড়ে থাকে, কিন্তু যেদিন কেউ সেই ছায়ার দিকে আলো ফেলে, সেদিন সব দেখা যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মুজাফফরকে এই দীর্ঘ সময় কে বা কারা আশ্রয় দিয়েছিলেন? কোন রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় তিনি এতদিন নির্বিঘ্নে দিন কাটিয়েছেন? ৮১ সালের সেই রাতে আসলে কি ঘটেছিল, তার পূর্ণাঙ্গ সত্য কি আমরা কোনোদিন জানতে পারবো? বিশেষজ্ঞরা বলছেন, মুজাফফরের কাছ থেকে পাওয়া তথ্য হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনেক অমীমাংসিত ধাঁধার উত্তর দিতে পারে। কারণ তিনি শুধু একজন পলাতক আসামি নন, তিনি সেই রাতের সর্বশেষ জীবিত সাক্ষীদের একজন। তার স্মৃতিতে হয়তো এমন কিছু তথ্য আছে যা এখন পর্যন্ত কোনো নথিতে নেই, কোনো বইয়ে নেই, কোনো মামলার কাগজে নেই। মাসুদউদ্দিন চৌধুরীর সেই একটি মুঠোফোন থেকে শুধু মুজাফফর নন, পুরো নেটওয়ার্কের অনেক সদস্যকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ একটি সুতোর টানতেই পুরো জাল বেরিয়ে আসছে। একটু ভাবুন, ৪৫ বছর, একটি পুরো প্রজন্ম জন্ম নিয়েছে আর বড় হয়ে গেছে এই সময়ে। এত দীর্ঘ সময় ধরে একজন মানুষ নিজের অস্তিত্ব মুছে রাখতে পারলেন। কোনো ছবি নেই, কোনো ঠিকানা নেই, ব্যাংকে কোনো হিসাব নেই। অথচ মাত্র ২ বছরের কিছু ফোন কল, কিছু ডিজিটাল সংখ্যা আর ৪.৫ দশকের অদৃশ্যতার দেয়ালটাকে নিমিষে গুড়িয়ে দিল। প্রশ্ন হলো, এই গ্রেফতারের পর কি সেই কাল রাতের পূর্ণাঙ্গ সত্য অবশেষে আলোর মুখ দেখবে, নাকি এটাও চাপা পড়ে যাবে ক্ষমতার অদৃশ্য হাতের নিচে? আপনি কি মনে করেন? প্রযুক্তি কি সত্যিই এখন অপরাধীদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, নাকি এখনো এমন অনেক মুজাফফর আছেন যারা ডিজিটাল জালের ফাঁক দিয়ে গলিয়ে বেরিয়ে যাচ্ছেন? আপনার মতামত জানান কমেন্টে। আর এরকম অনুসন্ধানী গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো অজানা সত্যের সন্ধানে।